পেরিয়ে গিয়েছে আরও 1 মাস। আজ পূর্ণিমা। ব্যস্ত রাস্তায় তখন অফিস ফেরত মানুষের কোলাহল। সামনে বিশাল একটা জ্যামে আটকে থাকা গাড়িগুলোর হর্ন একটু পরপর বাজানো হচ্ছে। এইসব অযথা শব্দদূষণ ব্যতীত আর কিছুই না। আদিত ও ঈশা ফুটপাতে ধীর পায়ে হাঁটছে। ঈশার বাম হাত আদিতের ডান হাতে বন্দি। আদিত বিশাল জ্যামের দিকে একবার চোখ বুলিয়ে বলে, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে ভালোই হয়েছে বলো, না হলে এই বিশাল জ্যামে বসে থাকা লাগতো। গাড়ির টায়ারটা গ্যারেজে পাঞ্চার হয়ে ভালো হয়েছে, রাস্তায় এই জ্যামে হলে কি করতেন? হয়নি যখন, হলে কি হতো তা ভাবারও দরকার নেই। ফের বলে, চটপটি খাবে? না। ফুচকা? না। ভেলপুরি? না। কাচ্চি? এসব ভ্রু কুচকে তাকায়। আদিত নাকে চশমা ঠেলে বলে, মোরগ পোলাও, তেহারি? এসব ভ্রু কুচকে বলে, এত তেল দেওয়া হচ্ছে কেন? বিকাল থেকেই দেখছি, মতলব কি? ঝেড়ে কাশুন তো। আদিত দ্বিগুণ ভ্রু কুচকে বলে, কোনো মতলব ছাড়া মনে হয় তোমার খোঁজখবর রাখি না। এখন কি মতলব সেটা বলুন। রাঙামাটি যাব। ঈশার চোখ চিকচিক করে ওঠে। কবে? আমিও যাব। আমি তো আমার বন্ধুদের সাথে যাব। আমাকে নেবেন না? না। আমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে তোমাকে নেব কেন? ওদের কারো ওয়াইফই যাবে না, সো তোমাকে সাথে নেওয়া যাবে না। ঈশা নিজের হাত ছাড়িয়ে নেয়। ফাইন, কবে যাবেন? আদিত পুনরায় ঈশার হাত নিজের মুঠোয় নিয়ে বলে, রাগ করেছ নাকি? রাগ করব কেন? তোমাকে নিয়ে পরে যাবো তো আমি। আমি কি তখন আর যেতে যাব নাকি? ঈশার সামনের দিকে তাকিয়ে বলে। ঈশার সাথে সমান তালে হাঁটতে হাঁটতে আদিত কোমল কণ্ঠে বলে, তুমি একদিন বলেছিলে না যাবে, আমি নিয়ে যাব তোমাকে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি নিজেই কোনোদিন রাঙামাটি যাইনি। তোমাকে সাথে নিয়ে আমি এখন অপরিচিত কোন জায়গায় যাব? তাই আমি এবার গিয়ে চিনে আসি, পরের বার তোমাকে নিয়ে যাব। কি সুন্দর কথা ঘোরাতে পারেন। হ্যাঁ, জীবন ইনু নাটক দেখলে আমার গা জ্বলতো, এখন আরেক নাটকবাজ কপালে জুটেছে। মোটেও না, আমি রাঙামাটি যাইনি কোনোদিন। ভালো, নিয়ে যাব যখন বলেছি নিয়ে যাব। আর তুমি যে যেতে চাচ্ছ, তোমার কি ছুটি আছে? আপনি দিবেন। কি বলে ছুটি নেবে? ফ্যামিলি প্রবলেম? ঈশা হেসে ফেলে। মাফ চাই। আদিল হাঁটতে হাঁটতে ঈশার কাঁধে হাত রাখে। সিরিয়াসলি বলছি, রাঙামাটি ঘুরে আসি, জায়গাগুলো চিনে আসি। তোমার ছুটি পেলে তোমাকেও নিয়ে যাব। যাবেন কবে? আগামীকাল রাতে। ঈশা আর চোখে তাকিয়ে বলে, যাওয়ার আগে বললেই হতো। আমি জেনেছি একটু আগে, তোমাকে অফিসে কিভাবে বলতাম? টেক্সট দিয়ে। আদিত ফোঁস করে একটা শ্বাস ফেলে। ঈশা বলে, আচ্ছা যান। বের হবেন কয়টায়? জানি না, বাসায় গিয়ে আরামসে কথা বলবো। অফিসে ভালো করে কথা বলতে পারিনি। ঈশা আর চোখে তাকিয়ে বলে, বাসে? জি। অফিস করবেন আগামীকাল? তা তো করবই, অফিস করে তো যাব। কয়জন যাচ্ছেন? অতনু ছাড়া আমাদের গ্রুপের সবাই। যার মেয়ে হয়েছে কয়দিন আগে, সেও যাচ্ছে। শামীমই তো প্ল্যান করলো। কয়দিনের জন্য? 3 দিন। বৃহস্পতিবার আসবেন? ইয়া। যান। তুমি মতিঝিল চলে যাও, আব্বু আম্মু গ্রামে গিয়েছে। কবে? আজকে বিকেলে। কবে আসবেন ওনারা? জানি না। আদিত কপাল চুলকে বলে, তুমি একা থাকবে কিভাবে? শিট। সমস্যা নেই, আমি বাচ্চা না। হোপ, একা থাকতে হবে না। ঈশা আদিতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আদিত বলে, যাব না? কেন? যাবেন যখন ঠিক করেছেন যান। ভ্রু কুচকে বলে, এত বড় বাসায় একা থাকবে কিভাবে? অফিস না থাকলে বলতাম ধানমন্ডি চলে যেতে। ইনুকে আসতে বলি, তাহলেই তো হয়। আপনার ট্যুর মিস দেওয়ার দরকার নেই। ওর এক্সাম না, ডিস্টার্ব করা হবে না। ওর এক্সাম শেষ হয়েছে গত পরশু, আসতে বলবো নে। শিওর? হিয়া। চলো রেস্টুরেন্টে যাই। রাঙামাটি যাবেন যে তার জন্য ট্রিট, যাতে রাতে আর রান্না না করতে হয় তাই। স্ট্রিট ফুড খাবো? স্ট্রিট ফুড? বার্গার খাবো, ফুচকা খাবো, মালাই চা খাবো। কি মজা পাও চা খেয়ে, মনের শান্তি। হুদা। আদিত ব্যঙ্গ করে বলে। ঈশা ভেংচি কাটে। দুজনে মিলে বার্গার ফুচকা খায়। মালাই চা আর খাওয়া হলো না। বাসায় যাওয়ার পথে পিৎজা কিনে নিয়ে গেল। রাতে রান্না করার প্রয়োজন হবে না আর। তিনি আর আহনাব গত সপ্তাহে চলে গিয়েছে। আহসানের ধানমন্ডি ব্রাঞ্চে কাজ আছে দেখে গত সপ্তাহ থেকে ফারিন, আহসান, আহিয়ান ধানমন্ডিতেই আছে। ইনায়া তখন কিচেনের সামনে আহিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। ফারিন শিরিনার হাতে হাতে কাজ করছে।
জেসমিন দোতলা থেকে নিচে নেমে রান্নাঘরের ভিতর প্রবেশ করে শিরিনাকে বলে, ভাবি আদি কল করেছিল তো, রাঙামাটি চাপে বলল। জেসমিন ইনায়ার দিকে তাকিয়ে বলে, ঈশার সাথে কথা হয়েছে? আপু কল করেছিল, রিসিভ করতে পারিনি। আমার মোবাইল ব্যালেন্স নেই, তাই পরে আর কথা হয়নি। তোমাকে যেতে বলেছে। আপু যাবে না? শিরিনা বলে, আদিও বন্ধুদের সাথে যাবে বলেছে। তাছাড়া ঈশার নাকি অফিসও আছে। এখানে চলে আসুক, ফারিন বলে। অফিস আছে যে, এত দূরে কিভাবে যাতায়াত করবে? শিরিনা কড়াই খুন্তি নাড়তে নাড়তে বলে, কয়দিনের জন্য যাবে? 3 দিনের কথা বলেছে। আমরা উত্তরা থাকলে তো ঈশা আমাদের বাসায় থাকতে পারতো। জেসমিন ইনায়ের দিকে তাকিয়ে বলে, কালকে বিকেলে অনেকে নিয়ে চলে যেও, হাদি আসলে আবার চলে এসো। না হলে 2 বোন মিলে বাবার বাসা থেকে ঘুরে আসো। আব্বু আম্মু গ্রামে গিয়েছে। কেন? এমনিতেই। আসবেন কবে? পরশু সম্ভবত। ঠিক আছে, কালকে বিকেলে অনেকে নিয়ে চলে যেও। আচ্ছা। পরদিন অফিস করে আদ্রিত ঈশা 7টার মধ্যেই বাসায় আসে। অনি ইনায় অফিসের বাইরে দাঁড়িয়েছিল। ওদেরকে সাথে নিয়ে একসাথে ফিরে ঈশা এসে আদ্রিত অনির জন্য কফি বানিয়ে আদ্রিতের ব্যাগ গুছিয়ে দিয়েছে। গরম কাপড়, সোয়েটার, মাফলার, প্রয়োজনীয় যা যা দরকার সব দিয়ে দিয়েছে। 8:30 বাজতে আদ্রিত তাড়া দিয়ে বলে, বেরিয়ে পড়বো এখন। আর কিছু লাগবে না, যা দিয়েছ তাতেই হবে। ঈশা আদ্রিতের কলার ঠিক করে দিয়ে বলে, সাবধানে থাকবেন, অনেক ঠান্ডা, সোয়েটার মাফলার পরে থাকবেন। ঈশার কপালে দৃঢ়ভাবে চুমু দিয়ে বলে, ওকে। কী আনবো তোমার জন্য? ভিডিও কল দিয়েন, যেটা ভালো লাগবে সেটাই আনবেন। ওকে, পৌঁছে কল দিয়েন। ভোর হবে, সকালে কল দেব। হলে হোক, টেনশনে থাকবো আমি। ওকে। ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা আদ্রিতের চুলে হাত গলিয়ে চুল ঠিকঠাক করে দেয়। বাই। কাঁধে ব্যাগ উঠিয়ে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ভোর 6টা বাজে ঈশার মোবাইলে কল আসে। ঈশা ঘুমের ঘোরে রিসিভ করে। পৌঁছেছি। ভিডিও কল দিচ্ছি। দাও। ঈশা নেট অন করে ভিডিও কল দেয়। আদ্রিতের গলার মাফলা পেঁচানো। ঈশা কম্পিউটার দিয়ে মাথা মুড়িয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে, বেশি ঠান্ডা নাকি? মারাত্মক। বাস থেকে নেমেছেন কখন? মাত্র। পরপরই বলে, ভিডিও অফ করো। কেন? আমাকে চারপাশটা দেখান। আমার ভিডিও অন থাকুক, তুমি অফ করো। ঈশা ক্যামেরা অফ করে দিল। আদিত ক্যামেরা ঘুরিয়ে চারদিকে দেখাতে থাকে। কি কুয়াশা! সোয়েটার পরেছেন না? পরেছি। চেন লাগান। লাগিয়েছি। আমি তোমাদের মেয়েদের মতো না। মানে? মানে আর কি, মেয়েরা তো স্টাইলের জন্য শীতকালে বিয়েবাড়িতে চাদর পরে না। শীতে কাঁপে, অথচ ফ্যাশন নষ্ট করা যাবে না। আপনাকে ঝগড়া করতে হবে এখন আমার সাথে? ওয়েল, ঘুমিয়েছ কয়টায়? 2:30টায়। কেন? আমার চোখে ঘুম আসেনি? মোটেই না। মুভি দেখেছি আমি আর ইনু। ও এখন কোথায়? পাশে। অনি? পাশের রুমে। জামাই বউকে আলাদা করে মোটেও ভালো কাজ করনি। চুপ থাকেন, ভাসুর হন ভুলে যাবেন না। আদ্রিত পাত্তা না দিয়ে বলে, ভালো হয়েছে, আমরা আলাদা আছি, ওরাও থাক। ঈশা চাপা স্বরে ধমক দিয়ে বলে, আদ্রিত। আচ্ছা আমি যাই, হোটেলে পৌঁছে কল দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মুচকি হেসে ঈশা বলে, আল্লাহ হাফেজ। ঈশা 8টায় অফিসে চলে গিয়েছে। ইনায়া ঘুম ঘুম চোখে দরজা লাগিয়ে আবারও ঘুম দিয়েছিল। উঠেছে 12টা নাগাদ। মোবাইল চার্জে দিয়ে ব্রাশ করে টিভি চালু করে। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ভালো একটা মুভিও পায়। ঝিমঝিম লাগছিল বিধায় চা বানিয়ে ড্রয়িং রুমে আসতেই ভ্রু কুচকে ফেলে। বড় বড় পা ফেলে সোফার সামনে দাঁড়িয়ে বলে, এই যে স্যার, আপনি এখানে কেন? বড় সোফায় আরাম করে শুয়ে রুদ্ধ টিভির দিকে তাকিয়ে থেকে বলে, আমি এখন খেলা দেখব। ব্রাশ করেছ? নাক মুখ কুচকে বলে, নো। খেয়েছ? যাও ব্রাশ করে আসো, আর রিমোট আমাকে দাও, আমি মুভি দেখব। টিভির দিকে চোখ স্থির রেখে হয়ে রুদ্ধ বলে, তুমি মোবাইলে মুভি দেখো গিয়ে। ইনায়া চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে রুদ্ধের হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নেয়। ইউটিউব অন করে আবারও মুভিটা ছাড়ে। রুদ্ধ কপাল কুচকে গরম চোখে তাকিয়ে বলে, এই ফাতরা মুভিটা মোবাইলে বা ল্যাপটপে দেখা যেত না? ইনায়া পাত্তা দেয় না। সিঙ্গেল সোফায় গিয়ে বসে। রুদ্ধ গলা শক্ত করে বলে, তুমি আমাকে খেলা দেখতে দেবে না? না। রুদ্ধ শক্ত চোখে তাকিয়ে থাকে। মাথা গরম করো না কোহিনূর, খেলা দেখব আমি, ইম্পর্ট্যান্ট ম্যাচ। আই ডোন্ট
কেয়ার। রুদ্ধ হাত মুঠোবন্দি করে বসে থাকে। ম্যাচটা জমে উঠেছিল। মন তো চাচ্ছে মাথায় তুলে আছাড় মারতে। কয়েকটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিল। বলে, তাহলে আর কি করার? খেলা না দেখতে পারলে অন্য কাজ করি। বলে সোফা থেকে উঠে গায়ের টি শার্ট খুলে ফেলে। ইনায়া ভ্রু কুঁচকে ফেলে। ইনায়া সোফার সামনে এগোতেই নিলেই ইনায়া রিমোটটা ওর গায়ে ছুঁড়ে মারে। বদমাইশ একটা। দিনের বেলা বদমাইশি শুরু করেছে আবার। ছুটে বেডরুমের দিকে চলে গেল। রুদ্ধ বেকুব হয়ে গেল। ইনায়া যে সোফায় বসেছিল সেটার হ্যান্ডেলের উপর থেকে টাওয়ালটা নিয়ে গলায় ঝুলিয়ে বলে, চা শালা, আমি তো গোসল করতে যেতাম, এমন করলো কেন? এরপর মাথায় আসতে বক্র হেসে বলে, ডার্টি মাইন্ডেড গার্ল, ভালো হলো খেলা দেখা যাবে। শাহবাজ সিদ্দিক নামক অভদ্র লোকটার 3 দিন থাকার কথা বলে রাঙামাটিতে 5 দিনের মতো ছিল। ঈশা বারবার ফিরে আসার কথা জিজ্ঞেস করলেই বলে, আরে আসবো, কালকে চলে আসবো। হুমায়ুন কবির এবং আফিয়া সুলতানা বুধবারে ঢাকায় ফিরেছেন। আদিদের আসার কথা ছিল বৃহস্পতিবার। ও গাইগুই করছিল বিধায় ঈশা এক প্রকার রাগ করে ইনায়াকে নিয়ে মতিঝিল চলে এসেছিল। অনিরুদ্ধ আসেনি। ও উত্তরা থেকে সরাসরি ধানমন্ডি চলে গিয়েছে। শনিবারে এসে ইনায়াকে নিয়ে আসবে বলেছে। মূল কথা, ওর হুমায়ুন কবিরের সামনে গেলে কেমন যেন লাগে। হুমায়ুন কবির অনিরুদ্ধের সাথে স্বাভাবিকভাবে কথা বললেও মনে হয় মন থেকে কথা বলেন না। ছোট জামাতা হওয়ার সুবাদে কথা বলে, না হলে হয়তো কথাও বলতো না। আজ শনিবার সকাল থেকে আদ্রিত অনেকবার কল করেছিল। ঈশা রিসিভ করেনি। এই যে এইমাত্র সন্ধ্যায় চা নাস্তা সেন্টার টেবিলে রাখতে ঈশার মোবাইল বেজে ওঠে। হুমায়ুন কবির টিভির দিক থেকে চোখ সরিয়ে মোবাইলের দিকে এক পলক তাকিয়ে আবারও টিভির দিকে মনোনিবেশ করলেন। আফিয়া সুলতানা সোফায় বসে বলে, কে? ঈশা কেটে দেয়। বলে, অফিসের নাম্বার। অফিস থেকে কল দিলে রিসিভ করছো না কেন? ইনায়া চায়ের কাপ হাতে নিয়ে বলে। ঈশা মোবাইল সাইলেন্ট করে বলে, এই অফিস সেই অফিস না। 2366 থেকে কল এসেছে। ও, তোমার এক্সামের ডেট দিয়েছে? হুমায়ুন কবির চায়ের কাপে চুমুক দিয়ে বলে, জি, 3 মাস পরে। এক্সাক্ট ডেট দিয়েছে? না না, এখনও দেয়নি। 1 সপ্তাহ আগাতে বা পেছাতে পারে। পড়াশোনার সমস্যা হচ্ছে না তো? ম্যানেজ করে ফেলেছি, চেষ্টা করো, বাকিটা আল্লাহ ভরসা। জি। আফিয়া সুলতানা বলেন, আদিত আসবে কবে রে? জানি না। এটা কেমন কথা? কথা বলিসনি ওর সাথে? ও জানে না কবে আসবে। আমি জিজ্ঞাসা করেছিলাম। ওর কোন ফ্রেন্ডের নাকি ডায়রিয়া, সেই জন্য আসতে পারছে না। ও, তোমার পরীক্ষা কবে? হুমায়ুন কবির ইনায়ের দিকে তাকিয়ে বলে, গত সপ্তাহে একটা শেষ হয়েছে। ইনকোর্স? জি। ফাইনালের রুটিন শীঘ্রই দিয়ে দিবে। ভালো মতো পরীক্ষা দাও। আর কি বলবো? ইনা ফোঁস করে একটা শ্বাস ফেলে টিভির দিকে তাকায়। সময় চ্যানেল চলছে। ঈশা ইনায় অভ্যস্ত। আব্বুর সাথে টিভি দেখতে বসা মানে সময়, যমুনা নিউজ, চ্যানেল 24 ইত্যাদি ইত্যাদি চলা। কলিং বেল বেজে ওঠে। ঈশা ভ্রু কুচকে তাকায়। ইনায়া উঠে দরজা খুলতে নিলে ঈশা ওকে থামিয়ে বলে, তুই বস, আমি যাচ্ছি। ঈশা উঠে দরজা খোলে। দরজার অপর প্রান্তে আদিত অনিরুদ্ধকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট ছোট চোখ করে তাকায়। আদিতের হাতে একটা নতুন ব্যাগ, কাঁধে যেটা নিয়ে গিয়েছিল সেটা, আর অনিরুদ্ধের হাতে মিষ্টির প্যাকেট। আদিত হাতের ইশারায় বলে, হাই। অনিরুদ্ধের দুহাত ভর্তি, তাই ও মুখে ভাইয়ের মতো করে বলে, হাই। ঈশা দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। দুজনেই বাসার ভিতর প্রবেশ করে। আদিত, আফিয়া হুমায়ুন কবির উভয়কে সালাম দেয়। পেছন পেছন এসে অনিরুদ্ধ সালাম দেয়। আফিয়া সুলতানার চক্ষু চড়গাছ। 2 জামাই একসাথে এসেছে, অথচ আজ ওনার শরীর খারাপ লাগছিল বিধায় মসুর ডাল আর ডিম ভুনা রান্না করেছিলেন কেবল। অনিরুদ্ধ আফিয়া সুলতানার হাতে মিষ্টির প্যাকেটগুলো দেয়। আফিয়া সুলতানা ওগুলো ডাইনিং টেবিলের উপর রেখে বলে, এইসবের কোনো দরকার ছিল? এতগুলো মিষ্টি কেউ কেনে? অনিরুদ্ধ 2টো প্যাকেট দেখিয়ে বলে, এগুলো ভাইয়ের পক্ষ থেকে। বাকি 2টো দেখিয়ে বলে, এগুলো আমার পক্ষ থেকে। আফিয়া সুলতানা বলে, তোমাদের শ্বশুরের ডায়াবেটিস, আমিও মিষ্টি খাই না, এতগুলো কেউ কেনে বলো তো? অনিরুদ্ধ মুচকি হেসে আদ্রিত ঈশার হাতে ব্যাগ 2টো দিয়ে হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ, তুমি? জি, আমিও ভালো। অনিরুদ্ধ আদ্রিতকে নকল করে বলে, কেমন আছেন আব্বু? হুমায়ুন কবির হুবহু একই স্বরে একই কথা বলায় ভ্রু কুচকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, জি ভালো, তুমি? আমিও ভালো, ছোট করে বলে। হুমায়ুন কবির আদ্রিতের দিকে তাকিয়ে বলে,
তুমি কি সরাসরি রাঙামাটি থেকে এসেছো? বাসা যাওনি? না, আসলে চাবি তো ঈশার কাছে, তাই। পরিশ্রম হয়ে গিয়েছে তাহলে। যাও, ফ্রেশ হয়ে নাও। জি। আদিত ঈশার রুমে চলে যায়। হুমায়ুন কবির অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে, তুমিও ফ্রেশ হয়ে নাও। অনিরুদ্ধ মাথা কাত করে ইনায়াকে ইশারা দিয়ে ইনায়ের রুমে যায়। ইনায়াও পেছন পেছন যায়। হুমায়ুন কবির আফিয়া সুলতানার দিকে তাকিয়ে বলে, চা নাস্তার ব্যবস্থা করো। আফিয়া সুলতানা ঈশার বাহুতে থাপ্পড় মেরে বলে, বেয়াদবটা বলেও নি ওরা আসবে, সে নাকি জানেই না। এখন এইটুকু সময় কি করব আমি? বাসায় কিছু নেই? ঈশা হাত ঘষতে ঘষতে বলে, তোর মাথা আছে। হুমায়ুন কবির বলে, আচ্ছা আমি বাইরে থেকে ফ্রোজেন ফুড নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি বানিয়ে দিও। আব্বু নেসক্যাফে নিয়ে আসিও। ঠিক আছে। হুমায়ুন কবির বের হতে আফিয়া সুলতানা ঈশাকে বলে, ছেলেটার কি লাগবে না লাগবে দেখ না, আমি রান্নাঘরে যাই, মাছ রাঁধবো আগে। বাপরে, মেয়ের থেকে জামাই প্রিয়। থাপ্পড় খাবি? ঈশা হেসে রুমে চলে যায়। আদিত ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছে বিছানায় বসে, মুখে ক্লান্তির ছাপ। ঈশা রুমে ঢুকে বলে, কফি খাবেন এখন? দিলে ভালো হয়, বলে নাক টানে। আচ্ছা আব্বু আসুক, দিচ্ছি। নিচে গিয়েছে? ঈশা নিচের জামা কাপড়ের ব্যাগের দিকে পা বাড়িয়ে বলে, দরকার ছিল কোনো? ভালো ঠান্ডা দিয়েছেন। জ্যাকেট মাফলার সব পরেছি, তাও ঠান্ডা লাগলে কি করার। মাস্ক পরেছেন? না, শ্বাসনালীতে ঠান্ডা বাতাস ঢুকেছে। মাস্ক দিয়েছিলাম কি না মনে ছিল না। ঈশা ব্যাগের ভেতর থেকে সোয়েটার বের করে আদিতের দিকে বাড়িয়ে দেয়। আদিত তা হাতে নিয়ে বলে, রাঙামাটিতে ভীষণ ঠান্ডা। ঈশা আদিতের মুখোমুখি বসে ওর গালে কপালে হাত দেয়। আদিত ততক্ষণে সোয়েটার পরে ফেলেছে। গা গরম, নাপা দেব? খেয়ে নিন একটা। ওকে। ঈশা উঠে যেতে নিলে আদিত ওর হাত ধরে আটকায়। ঈশা পেছন ফিরে বলে, কি, কোথায় যাও? বসো। কতদিন পরে আসলাম। আম্মু মাছ রান্না করবে বলেছে। বড় জামাই তো জমিদার, যেন তেন উপায়ে মাছ রান্না খেতে পারেন না, তাই মাছ রাতে যাচ্ছি। কথাটা শোনা মাত্রই আদ্রিত ঈশার হাতে টান মেরে ওকে জড়িয়ে ধরে। ঈশাকেও সোয়েটারের ভেতরে ঢুকিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে। ঈশার চোখ বড় বড় করে ছটফট করতে থাকে। পিঠে থাপ্পড় মেরে বলে, এই ছাড়ুন। কল রিসিভ করছিলে না কেন? কেন করতাম? 3 দিনের জায়গায় 5 দিন থেকেছেন। রিজন বলেছি না? ছাড়ুন আগে। আদিত বিরক্ত হয়ে বলে, একটু ধরেছি, এমন করছো কেন? দরজা খোলা। সো হোয়াট? আসলাম 5-6 দিন পর, কোথায় বসে একটু কথাবার্তা বলবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, তা না, খোঁজা মারা কথা বলতে শিখেছ। ঈশা এত কিছু শুনতে পেল না, ছটফট করে বলে, ড্রয়িং রুম থেকে আমার রুম দেখা যায় আদ্রিত। আম্মু কিন্তু কি চেনে তো? আমার বুকে আমি ধরেছি, আর আমার ঠান্ডা লাগছে। রাঙামাটি থেকে ফিরে এমন নির্লজ্জ হয়ে গেলেন কি করে? নির্লজ্জের কি আছে? আমার বউকে আমি ধরেছি, মানুষের বউকে ধরেছে নাকি? তাছাড়া 5 দিন পর দেখা সাক্ষাৎ হলো, আবেগ টাবেগের ব্যাপার আছে না? আদিত ছাড়ুন, পাগল হয়ে গিয়েছেন? দূর, বিরক্ত করবে না, ছাড়বো না। আদিত, কিস করে ছেড়ে দেব। ঈশার চোখ বড় বড় করে বলে, দরজা খোলা, কিস করলে ছেড়ে দেব। তেরা গলায় বলে, পরে। কি পরে? কিশমিশ পরে, এখন ছাড়ুন। আব্বু এখন বাইরে থেকে আসলে কি হবে বুঝতে পারছেন না? আদিত প্লিজ। পরে শিওর তো? আদিত ওকে ছেড়ে দেয়। ঈশা লাফিয়ে ওঠে, জামা ঠিকঠাক করে। আদিত বড় ব্যাগটা থেকে শাড়ি, 3 পিস আর একটা পাঞ্জাবি বের করে ঈশার হাতে দিয়ে বলে, আব্বু আম্মু ইনায়াকে দিয়ে আসো। রাঙামাটি থেকে কিনে এনেছেন? জি, ব্যাগটায় সব গিফট। আমারগুলো কোথায়? গুলো একটা এনেছেন নাকি? আদ্রিত ঈশার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, রাতে দেব, এখন এগুলো দিয়ে আসো। আপনি দিয়ে আসুন। আমি কেন? আপনি কিনেছেন, আপনি দিয়ে আসুন, খুশি হবে। তাছাড়া আম্মু নাস্তাও বানাচ্ছে। ফাইন। ঈশা আগে আগে রুম থেকে বেরিয়ে যায়। আদ্রিত বুকে থুতু দিয়ে বিড়বিড়ালো, হাল্লা বাঁচিয়েছে। কেউ আসলে কি একটা বিব্রতকর অবস্থায় না পড়তে হতো। আদিত ড্রয়িং রুমে গিয়ে আফিয়া সুলতানাকে শাড়িটা দেয়। হুমায়ুন কবির আসলে ওনাকেও পাঞ্জাবি দেয়। ইনায়াকে 3 পিস দেয়। ইনায়া মজা করে বলে, ভাইয়া, জেঠি আম্মু আমার জন্য কিছু আনেননি? ওখানকার মহিলাদের হাতের কাজ করা তাঁতের শাড়ি এনেছি। ফারিন ভাবির জন্য এনেছেন? সবার জন্য এনেছি। তাহলে আমার শাড়ি কোথায়? এটা এখানে দিব কেন? শ্বশুরবাড়ি যাও, তখন দেব। অনিরুদ্ধ আঙ্গুল দিয়ে মেঝেতে
চিত্র আঁকতে থাকে। শ্বশুর সামনে না থাকলেই আদ্রিতের সাথে মজা করত। ভাইরা ভাই হিসাবে ওরও তো কিছু পাও না। ভাই হিসেবে আনেনি, ভাইরা ভাই হিসেবে তো বিলাসিতা।